সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে সেই ভিডিওটা দেখাই। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও, সেখানে দেখা যাচ্ছে যে কি অভিযোগ, প্রকাশ্যে কাউন্সিলরের স্বামীর দাদাগিরি। আর সেখানে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দাবি বিরোধী দলনেতা নার্সিংহোমের সাফাই কর্মীকে মারধরের অভিযোগ কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে, প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, এই যে শুভেন্দু অধিকারীর যে পোস্ট করা ভিডিও, যা ইতিমধ্যেই ভাইরাল, তারপরে যার বিরুদ্ধে অভিযোগ, তার কি বক্তব্য, ঠিক কি হয়েছিল? দেখো, যার বিরুদ্ধে অভিযোগ তিনি কোনোভাবে ফোনে যোগাযোগ করা যায়নি এবং তিনি কোনোভাবে যোগাযোগও করতে চাননি, এবং তার যেটা বক্তব্য সেটা পরিষ্কার যে তিনি বক্তব্য যখন দিতেই চাইছেন না যে এই ঘটনার সঙ্গে তিনি জড়িত। কিন্তু এই যে শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন সেই ঘটনা কিন্তু এই মাসের নয়, সেটা হচ্ছে গত মে মাসের ঘটনা। এবং সেই সময়তে কোন এক সাফাই কর্মী, তার নাম যেটা দেওয়া হয়েছে সেই প্রেম শহীদ, তিনি সাফাই কাজ করছিলেন বেসরকারি নার্সিংহোমের সামনে। এবং সেই সময় দেখা যায় যে এই যে পিঙ্কি চক্রবর্তী 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার স্বামী পীযূষ চক্রবর্তী ওরফে বাপি, তিনি দাদাগিরি করছেন এবং মারধর করছেন এই কর্মীকে। কিন্তু এই কর্মীও কিন্তু তিনি প্রতিবার মুখ খুলতে চাইছেন না, ভয়েই হোক বা অন্য কোনো কারণেই হোক। কিন্তু তার দাবি যে তাকে মারধর করা হয়েছিল, এবং যে হসপিটালের মালিক, যে নার্সিংহোমের মালিক, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন এই ঘটনা ঘটেছিল। কিন্তু যখন এই ঘটনা ঘটেছিল তখন কেন প্রতিবাদ করা হয়নি, এখন কেন প্রতিবাদ করা হচ্ছে? যেই বা যারাই বা এই প্রতিবাদ করছে তারা কেন তখন ওই প্রেম শহীদের পাশে দাঁড়ায়নি, এমনটা কিন্তু দাবিটা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক চাপানো শুরু হয়ে গেছে ভিডিও পোস্ট করার পর থেকেই, এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই পোস্ট ঘুরে বেড়াচ্ছে। এবং তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ঘটনার সত্যতা তারা দাবি করছে যে এটা কোনোভাবে হতে পারে না, এটা ফেক ভিডিও। অন্যদিকে বিজেপির দাবি এই ঘটনা সত্যি ঘটনা, এবং এটা থেকেই পরিষ্কার যে এই যে দাদাগিরি, এই দাদাগিরি কিন্তু প্রথমবার নয়। এই বাপি চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু গত অভিযোগ রয়েছে। বেশ, ছবিতে দেখতে পাচ্ছি তোকে একজন মারছে, মানে সে তুলতে বলছিল, ওটার জন্য মানে মারেছিল। কে মেরেছিল? খুব জোর মেরেছিল, মারেছিল এতো যে মাথা হালকার মধ্যে মনে হয় লাগেছিল, সেরকম লাগে না। সেটা তো উচিত হয় না, মারধর করাটা তো উচিত হয় না ওটা, কিন্তু কি করবে, আমি তো দোষও করেছিল, মানে এরকম মারেছিল আর কি। এই ধরনের কাজ উনি বারংবার করেছেন, কারণ উনি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের একজন লুম্ফেন বাহিনীর নেতা, যার কাজই হচ্ছে সমাজের বুকে নিজের পেশি শক্তির প্রদর্শন করা। যে ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে, হয়তো এটা একেবারে তার যে ধরনের কর্মকাণ্ড তার একেবারে হিমশৈলের চূড়া মাত্র, এবং এটা যে সম্পূর্ণ সত্য বিগত দিনে তার যে সমস্ত ইতিহাস তা দেখলেই বোঝা যায়। এলাকায় যারা দলের লোক আছেন তারা বিষয়টা যদি সত্যতা থেকে থাকে, নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস কোনো কিছুকে রেয়াত করে না। কেউ যদি ভুল করে থাকেন বা অন্যায় করে থাকেন, নিশ্চয়ই তার সাজা পাবেন। আমি বিরোধী দলনেতাকে বলবো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে পুলিশের কাছে কমপ্লেন করুন। যদি তিনি কোনো অপরাধ করেই থাকেন তাহলে পুলিশ আছে, কেস করুন। এবার দেখাবো নাবালিকা নির্যাতনে ধৃত যুবক। বিয়ের টোপ দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন। কুলতলি থেকে গ্রেফতার বিবাহিত যুবক। ধৃতকে আজ বারুইপুর মহকুমা কোর্টে পেশ করা হবে। আমার সঙ্গে অর্পণ রয়েছে। অর্পণ, থানার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে নির্যাতিতার পরিবারের, কি সেই অভিযোগ, কি হয়েছিল? দেখো, যে নাবালিকা অভিযোগ করছেন যে তারকে প্রেমের প্রথমে প্রস্তাব এবং সেখান থেকে বিবাহের প্রস্তাব দিয়ে তাকে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে। পরবর্তী সময়ে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কারণ যে অভিযুক্ত আশরাফ ফকির, বকুলতলা থানা এলাকায় বাড়ি, এই অভিযুক্ত তার বিবাহের পরেও তার সঙ্গে ফোনে আলাপ হয় এবং তাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের পর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। সেখানে তাকে মারধর করারও অভিযোগ হয়। এবং এই নাবালিকা যখন হোম থেকে ছাড়া পায়, তারপর পুরো ঘটনা বাড়িতে বলে, এবং সেখানেই বকুলতলা থানায় গিয়ে অভিযোগ জানানোর কথা, সে কিন্তু বকুলতলা থানা অভিযোগ নেননি বলে অভিযোগ। তারপর কুলতলি থানায় কি ওই নাবালিকা অভিযোগ দায়ের করেন এবং সেখান থেকে তারপরে গ্রেফতার করা হয়, আদালতে পেশ করা হবে আজ। বেশ, আমি ওর সাথে ভালোবাসতাম, ফোনে থেকে আমাদের জন্য যোগাযোগ হয়ে যাওয়ার পরেও আমাকে ডেকেছিল। এক আত্মীয়র বাড়িতে গেছিলাম, ওখানে শারীরিক সম্পর্ক হয়ে যাওয়ার পর আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পরে তারা একদিন বাদে ফের আমাকে ফোন করে ডাকে। শারীরিক সম্পর্ক করার পর ওখান থেকে নিয়ে যায় আমার খেজুরপুরে আমার ওখানে শারীরিক সম্পর্ক করে। শারীরিক সম্পর্ক করার পরেও ছিলাম ওখানে আত্মীয়র বাড়ি থাকার পরেও অনেকজন বাড়ি থেকে ভাই বোন ওখানে সবাই অনেকে যায়। যাওয়ার পরে আমার ওখানে মারধর করার পরে আমি হুঁশ ছিল না।
আমার মেয়ের সঙ্গে ওর অনেকদিন থেকে সম্পর্ক আছে, ওই আশরাফ ফকিরের। আমরা কেস করতে গেছি, বড় কোনো কেস নিল না। আপনার মেয়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার হয়েছে? অগাধ বড় খারাপ ব্যবহার করেছে, রেপও করেছে। এবার বীরভূমের দিকে নজর রাখবো। বীরভূমে নকল সারের কারবার, সারের একাধিক গোডাউনে পুলিশের হানা। প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে। আমার সঙ্গে সুপ্রতিম রয়েছে। সুপ্রতিম, বীরভূমের কোথাকার ঘটনার কতদিন ধরে এই নকল সারের কারবার চলছিল? দেখো, বীরভূমের দুর্গাপুর এলাকার সাতকেন্দ্রি এলাকায় একটি গোডাউনে পুলিশ হানা দেয়, দুর্গাপুর থানার পুলিশ। এবং সেখানে কিন্তু পুলিশের কাছে আগেই গোপন সূত্রে খবর ছিল যে ডিএপি যে সার আছে চাষে ব্যবহার করার, সেই সারের প্যাকেটে বিভিন্ন কম দামি সার, বিভিন্ন রকমের সারের মিশ্রণ এগুলো কিন্তু ভরা হচ্ছিল, যা কিন্তু ডিএপি সার নয়। এবং এই সমস্ত সার সেখানে বিভিন্ন জায়গায় ভেজাল তৈরি করা হচ্ছিল। সেই সারগুলো কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় এবং বীরভূমের বিভিন্ন জায়গায় সেই সারগুলো কিন্তু বিক্রি করা হতো। তবে চাষিরা কিন্তু বিভিন্ন যে সারের যে রং, সেই রং দেখে কিন্তু আগেই সন্দেহ প্রকাশ করেছিল, তারা বিভিন্ন জায়গায় জানিয়েছিল। তারপরেই কিন্তু দুর্গাপুর থানার পুলিশ তদন্ত নামে এবং এরকমই সাতকেন্দ্রি মোড়ের একটি গোডাউন থেকে এই ধরনের নকল সার উদ্ধার হয় এবং দুজনকে গ্রেপ্তার করেছে। তবে কারা এই যে ডিএপি যে সারের বস্তা, এইগুলো কোথায় থেকে পেত তারা, বা কোথায় থেকে কিনে আনতো এবং কিভাবে সেখানে সমস্ত সার ভরা হতো, বা এই যে সারের যে প্যাকেজিং মেশিন, সেটাও পুলিশ বাজেয়াপ্ত করেছে। এবং ঝাড়খণ্ডের কোন কোন জায়গায় এগুলো পাঠানো হতো, কার মাধ্যমে পাঠানো হতো, সমস্ত নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বেশ সুপ্রতিম। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে সেই ভিডিওটা দেখাই। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও, সেখানে দেখা যাচ্ছে যে কি অভিযোগ প্রকাশ্যে কাউন্সিলরের স্বামীর দাদাগিরি। আর সেখানে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দাবি বিরোধী দলনেতা নার্সিংহোমের সাফাই কর্মীকে মারধরের অভিযোগ কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে, প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, এই যে শুভেন্দু অধিকারীর যে পোস্ট করা ভিডিও, যা ইতিমধ্যেই ভাইরাল, তারপরে যার বিরুদ্ধে অভিযোগ, তার কি বক্তব্য, ঠিক কি হয়েছিল? দেখো, যার বিরুদ্ধে অভিযোগ তিনি কোনোভাবে ফোনে যোগাযোগ করা যায়নি এবং তিনি কোনোভাবে যোগাযোগও করতে চাননি। এবং আজ যেটা বক্তব্য, সেটা পরিষ্কার যে তিনি বক্তব্য যখন দিতেই চাইছেন না যে এই ঘটনার সঙ্গে তিনি জড়িত। কিন্তু এই যে শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, সেই ঘটনা কিন্তু এই মাসের নয়, সেটা হচ্ছে গত মে মাসের ঘটনা। এবং সেই সময়তে কোন এক সাফাই কর্মী, তার নাম যেটা দেওয়া হয়েছে সেই প্রেম শহীদ, তিনি সাফাই কাজ করছিলেন বেসরকারি নার্সিংহোমের সামনে। এবং সেই সময় দেখা যায় যে এই যে পিজিসি চক্রবর্তী 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার স্বামী পীযূষ চক্রবর্তী ওরফে বাপি, তিনি দাদাগিরি করছেন এবং মারধর করছেন এই কর্মীকে। কিন্তু এই কর্মীও কিন্তু তিনি প্রতিবারের মুখ খুলতে চাইছেন না, ভয়েই হোক বা অন্য কোনো কারণেই হোক। কিন্তু তার দাবি যে তাকে মারধর করা হয়েছিল এবং যে হসপিটালের মালিক, যে নার্সিংহোমের মালিক, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন এই ঘটনা ঘটেছিল। কিন্তু যখন এই ঘটনা ঘটেছিল তখন কেন প্রতিবাদ করা হয়নি, এখন কেন প্রতিবাদ করা হচ্ছে? যেই বা যারাই বা এই প্রতিবাদ করছে, তারা কেন তখন ওই প্রেম শহীদের পাশে দাঁড়ায়নি, এমনটা কিন্তু দাবিটা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক চাপানো শুরু হয়ে গেছে ভিডিও পোস্ট করার পর থেকেই, এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই পোস্ট ঘুরে বেড়াচ্ছে। এবং তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ঘটনার সত্যতা তারা দাবি করছে যে এটা কোনোভাবে হতে পারে না, এটা ফেক ভিডিও। অন্যদিকে বিজেপির দাবি এই ঘটনা সত্যি ঘটনা। এবং এটা থেকেই পরিষ্কার যে এই যে দাদাগিরি, এই দাদাগিরি কিন্তু প্রথমবার নয়। এই বাপি চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু গত অভিযোগ রয়েছে। বেশ, ছবিতে দেখতে পাচ্ছি তোকে একজন মারছে। ওরা মানে সে তুলতে বলছিল, ওটার জন্য মানে মারেছিল। কে মেরেছে? খুব জোর মেরেছিল? মারেছিল এ তো যে মাথা হালকার মধ্যে মনে হয় লাগিয়েছিল, সেরকম লাগে না। সেটা তো উচিত হয় না, মারধর করাটা তো উচিত হয় না ওটা, কিন্তু কি করবে, আমি তো দোষও করেছিলাম না, এরকম মারেছিল আর কি। এই ধরনের কাজ উনি বারংবার করেছেন, কারণ উনি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের একজন লুম্ফেন বাহিনীর নেতা, যার কাজই হচ্ছে সমাজের বুকে নিজের পেশি শক্তির প্রদর্শন করা। যে ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে, হয়তো এটা একেবারে তার যে ধরনের কর্মকাণ্ড, তার একেবারে হিমশৈলের চূড়া মাত্র। এবং এটা যে সম্পূর্ণ সত্য, বিগত দিনে তার যে সমস্ত ইতিহাস, তা দেখলেই বোঝা যায়। এলাকায় যারা দলের লোক আছেন, তারা বিষয়টা যদি সত্যতা থেকে থাকে, নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস কোনো কিছুকে রেয়াত করে না। কেউ যদি ভুল করে থাকেন বা অন্যায় করে থাকেন, নিশ্চয়ই তার সাজা পাবেন। আমি বিরোধী দলনেতাকে বলবো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে পুলিশের কাছে কমপ্লেন করুন। যদি তিনি কোনো অপরাধ করেই থাকেন, তাহলে পুলিশ আছে, আপনি কেস করুন।
এবার দেখাবো নাবালিকা নির্যাতনে ধৃত যুবক, বিয়ের টোপ দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন। কুলতলি থেকে গ্রেফতার বিবাহিত যুবক ধৃতকে আজ বারুইপুর মহকুমা কোর্টে পেশ করা হবে। আমার সঙ্গে অর্পণ রয়েছে। অর্পণ, থানার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে নির্যাতিতার পরিবারের, কি সেই অভিযোগ, কি হয়েছিল? দেখো, যে নাবালিকা অভিযোগ করছেন যে তারকে প্রেমের প্রথমে প্রস্তাব এবং সেখান থেকে বিবাহের প্রস্তাব দিয়ে তাকে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে। পরবর্তী সময়ে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কারণ যে অভিযুক্ত আশরাফ ফকির, বকুলতলা থানা এলাকায় বাড়ি, এই অভিযুক্ত তার বিবাহের পরেও তার সঙ্গে ফোনে আলাপ হয় এবং তাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের পর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। সেখানে তাকে মারধর করারও অভিযোগ হয় এবং এই নাবালিকা যখন হোম থেকে ছাড়া পায় তারপর পুরো ঘটনা বাড়িতে বলে এবং সেখানেই বকুলতলা থানায় গিয়ে অভিযোগ জানানোর কথা, সে কিন্তু বকুলতলা থানা অভিযোগ নেননি বলে অভিযোগ। তারপর কুলতলি থানায় গিয়ে ওই নাবালিকা অভিযোগ দায়ের করেন এবং সেখান থেকে তারপরে গ্রেফতার করা হয়, আদালতে পেশ করা হবে আজ। বেশ, আমি ওর সাথে ভালোবাসতাম, ফোনে থেকে আমাদের জন্য যোগাযোগ হয়েছিল। হয়ে যাওয়ার পরেও আমাকে ডেকেছিল, এক আত্মীয়র বাড়িতে গেছিলাম, ওখানে শারীরিক সম্পর্ক হয়ে যাওয়ার পর আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পরে তারা একদিন বাদে ফের আমাকে ফোন করে ডাকে। শারীরিক সম্পর্ক করার পর ওখান থেকে নিয়ে যায় আমার খেজুরপুরে আমার ওখানে শারীরিক সম্পর্ক করে। শারীরিক সম্পর্ক করার পরেও ছিলাম ওখানে আত্মীয়র বাড়ি থাকার পরেও অনেকজন বাড়ি থেকে বোন, ভাই বোন, ওখানে সবাই অনেকে যায়। যাওয়ার পরে আমার ওখানে মারধর করার পরে আমি হুঁশ ছিল না। আমার মেয়ের সঙ্গে ওর অনেকদিন তো সম্পর্ক আছে, ওই আশরাফ ফকিরের। আমরা কেস করতে গেছি, বড় কোনো কেস নিল না। আপনার মেয়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার হয়েছে? ওকে বড় খারাপ ব্যবহার করেছে, করেছে। এবার বীরভূমের দিকে নজর রাখবো। বীরভূমে নকল সারের কারবার, সারের একাধিক গোডাউনে পুলিশের হানা। প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে। আমার সঙ্গে সুপ্রতিম রয়েছে। সুপ্রতিম, বীরভূমের কোথাকার ঘটনার, কতদিন ধরে এই নকল সারের কারবার চলছিল? দেখো, বীরভূমের দুর্গাপুর এলাকার সাতচেন্দুরি এলাকায় একটি গোডাউনে পুলিশ হানা দেয়, দুর্গাপুর থানার পুলিশ। এবং সেখানে কিন্তু পুলিশের কাছে আগেই গোপন সূত্রে খবর ছিল যে ডিএপি যে সার আছে চাষে ব্যবহার করার, সেই সারের প্যাকেটে বিভিন্ন কম দামি সার, বিভিন্ন রকমের সারের মিশ্রণ, এগুলো কিন্তু ভরা হচ্ছিল, যা কিন্তু ডিএপি সার নয়। এবং এই সমস্ত সার সেখানে বিভিন্ন জায়গায় ভেজাল তৈরি করা হচ্ছিল। সেই সারগুলো কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় এবং বীরভূমের বিভিন্ন জায়গায় সেই সারগুলো কিন্তু বিক্রি করা হতো। তবে চাষিরা কিন্তু বিভিন্ন যে সারের যে রং, সেই রং দেখে কিন্তু আগেই সন্দেহ প্রকাশ করেছিল, তারা বিভিন্ন জায়গায় জানিয়েছিল। তারপরেই কিন্তু দুর্গাপুর থানার পুলিশ তদন্ত নামে এবং এরকমই সাতচেন্দুরি মোড়ের একটি গোডাউন থেকে এই ধরনের নকল সার উদ্ধার হয় এবং দুজনকে গ্রেপ্তার করেছে। তবে কারা এই যে ডিএপি যে সারের বস্তা, এইগুলো কোথায় থেকে পেত তারা, বা কোথায় থেকে কিনে আনতো এবং কিভাবে সেখানে সব সার ভরা হতো, বা এই যে সারের যে প্যাকেজিং মেশিন, সেটাও পুলিশ বাজেয়াপ্ত করেছে। এবং ঝাড়খণ্ডের কোন কোন জায়গায় এগুলো পাঠানো হতো, কার মাধ্যমে পাঠানো হতো, সমস্ত নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বেশ সুপ্রতিম।